আগামী এক সপ্তাহের মধ্যে বাংলাদেশ, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে দফায় দফায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক হবে। এসব বৈঠকে নির্ধারিত হতে পারে বাংলাদেশ ও দক্ষিণ এশীয় আঞ্চলিক রাজনীতি ঘিরে গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত। এসব বৈঠকের একটি হলো যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর মঙ্গলবার ঢাকায় আসছেন। এর মধ্যে পল কাপুর ল্যান্ড করেছেন ভারতের দিল্লিতে। সেখান থেকে 2 দিনের সফরে সুনির্দিষ্ট 5টি এজেন্ডা নিয়ে কথা বলতে তিনি আসবেন ঢাকায়। বাণিজ্য চুক্তি ও অস্ত্র চুক্তির বাইরে এই 5টি এজেন্ডার মধ্যে 3টি বিষয় সরাসরি দক্ষিণ এশিয়া এবং ভারতের সাথে সম্পর্ক, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির সাথে সম্পর্কিত। সূত্রগুলো বলছে, অধ্যাপক ইউনূস বাণিজ্য চুক্তির নামে বাংলাদেশের পায়ে যে আমেরিকান শেকল পরিয়ে দিয়ে গেছেন, সেই শেকলে এবার তালা লাগাতে আসবেন পল কাপুর। সাথে আছে আকসা ও জিসুমিয়া নামে 2টি অস্ত্র চুক্তি, যেগুলো শেখ হাসিনা আমলে বহু চেষ্টা করেও বাংলাদেশকে সই করাতে পারেনি আমেরিকা। এবার তার সুরাহা করার বার্তা দিতে চায় মিস্টার কাপুর। ভারতের সাথে বাংলাদেশের নতুন সরকারের সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তার জন্য জঙ্গিদের দমন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সব দলের অংশগ্রহণ নিয়ে আলোচনা করবেন পল কাপুর। সরকার, ব্যবসায়ী ও রাজনীতিবিদদের সাথে কমপক্ষে 10টি বৈঠক করার কথা রয়েছে পল কাপুরের। রাজনৈতিক দলগুলোর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নেতাদের সাথেও ভার্চুয়ালি তার বৈঠক হওয়ার কথা রয়েছে। পল কাপুর চলে যাওয়ার পর 5 থেকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে দ্বিপাক্ষিক বৈঠক হবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের। এই বৈঠকটি নয়াদিল্লি অথবা লন্ডনে হতে পারে। পল কাপুরের বৈঠকের সূত্র ধরে ভারত ও বাংলাদেশ সম্পর্ক সহ একাধিক বিষয় করণীয় ঠিক করতে 2 দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আলোচনা হতে পারে। সূত্রগুলো বলছে, এই 2টি গুরুত্বপূর্ণ বৈঠকের পরই বাংলাদেশ, ভারত এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির বিষয়ে দেখা যেতে পারে বেশ কিছু নাটকীয় পরিবর্তন। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। তারেক রহমানের ক্যাবিনেটের সবচেয়ে বড় বিষয় হলো খলিলুর রহমান। বিগত অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নির্বাচনের পর টেকনোক্রেট কোটায় সরাসরি বিএনপির ক্যাবিনেটে যোগ দেওয়াতে অনেকেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ইস্যুতে সমালোচনা করেছিলেন। সমালোচনা যাই থাকুক, দায়িত্ব নেওয়ার পর জনাব খলিলুর রহমানকে ব্যস্ত সময় কাটাতে হচ্ছে। নির্বাচনের আগে বিদেশি শক্তিগুলোর সাথে পর্দার আড়ালে হওয়া অনেক সমঝোতা নিয়ে সরকার হয়ে কাজ করতে হচ্ছে নতুন এই পররাষ্ট্রমন্ত্রীকে। নির্বাচনের আগে ঠিক করা ছিল বাংলাদেশে আসবেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। গত 17 ফেব্রুয়ারি একটি ভিডিওতে আমরা জানিয়েছিলাম মার্চের প্রথম সপ্তাহে তিনি আসছেন বাংলাদেশে। বিএনপি সরকার গঠনের পরপরই গত 23 ফেব্রুয়ারি বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে বৈঠক করে বিষয়টি জানিয়েছিলেন। 2রা মার্চ সোমবার ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রায়ের পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক জোরদারে ঢাকায় আসছেন স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস পল কাপুর। তিনি 3রা মার্চ মঙ্গলবার ঢাকায় পৌঁছবেন। তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরে ডোনাল্ড লুর জায়গায় নিয়োগ পাওয়ার পর এটা তার প্রথম বাংলাদেশ সফর। খসড়া সূচি অনুযায়ী পল কাপুর মঙ্গলবার রাতে দিল্লি থেকে ঢাকায় পৌঁছবেন। পরদিন অর্থাৎ 4ঠা মার্চ তিনি মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। দিনের দ্বিতীয় ভাগে তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করবেন। সন্ধ্যায় ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। এদিন রাতে মার্কিন রাষ্ট্রদূতের দেওয়া নৈশভোজে অংশ নেবেন। সফরের শেষ দিনে অর্থাৎ 5 ফেব্রুয়ারি তিনি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। সূত্রগুলো বলছে, পল কাপুর কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাদের সাথেও বৈঠক করবেন। বৈঠকটিতে অনলাইনে অংশ নিতে পারেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। এর আগে কমনওয়েলথ মহাসচিবও বাংলাদেশে এসে একইভাবে জয়ের সাথে বৈঠক করেছিলেন। সবশেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ইফতার অনুষ্ঠানে অংশ নেবেন পল কাপুর। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও তার সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। 6 মার্চ ভোরে পল কাপুরের ঢাকা ছাড়ার কথা। দর্শক, কূটনৈতিক বিশ্লেষকরা মনে করেন বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের 1 মাস না যেতেই পল কাপুরের ঢাকা সফর তাৎপর্যপূর্ণ।
2024 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে গণতন্ত্র নির্বাচন নিয়ে মৌলিক মতপার্থক্য থাকার মধ্যে ওয়াশিংটন থেকে ঢাকায় পাঠানো হয়েছিল তখনকার সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডোকে। তিনি 2023 সালের নভেম্বরে বড় রাজনৈতিক দলগুলোকে শর্তহীন সংলাপের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছিলেন, যা ছিল 2024 সালের 7 জানুয়ারি নির্বাচনের আগের ঘটনা। আর এবার নির্বাচনের পর যে পল কাপুর ঢাকা সফরে আসবেন সেটা গত মাসের শুরুতে বাংলাদেশের কর্মকর্তাদের জানিয়ে দেওয়া হয়। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের পর যুক্তরাষ্ট্র থেকে পল কাপুরের ঢাকায় আসা হবে দেশটি থেকে জ্যেষ্ঠ কর্মকর্তা পর্যায়ের প্রথম সফর। ফলে আগামী দিনগুলোতে সম্পর্কের পথনকশা কেমন হবে এবং কার কোথায় অগ্রাধিকার তা এই সফরে অনেকটা স্পষ্ট হবে। প্রশ্ন হলো, কোন কোন ইস্যু বাংলাদেশের সামনে তুলে ধরবেন মিস্টার কাপুর? কূটনৈতিক একাধিক সূত্র বলছে মোট 5টি ইস্যু নিয়ে কথা বলবেন তিনি। প্রথম ইস্যুটি হলো বাণিজ্য চুক্তি। পল কাপুরের ঢাকা সফরে অর্থনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে বাণিজ্য চুক্তি বিষয়টি যে গুরুত্ব পাবে তা গত সপ্তাহে বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। পল কাপুরের সফর সঙ্গী হিসেবে ঢাকা সফরে থাকবেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ অর্থনৈতিক উপদেষ্টা লরা অ্যান্ডারসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র 3 দিন আগে অন্তর্বর্তীকালীন সরকার তড়িঘড়ি করে আমেরিকার সঙ্গে একটি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তিকে অন্তর্বর্তী সরকার প্রথমে গোপনীয় ও প্রকাশযোগ্য নয় বললেও স্বাক্ষরের পরের দিন যুক্তরাষ্ট্র সরকার তাদের নিজস্ব ওয়েবসাইটে চুক্তির চূড়ান্ত কপি প্রকাশ করে দেয়। চুক্তিটি দেখে এরই মধ্যে স্তম্ভিত ও হতভম্ব হয়ে গেছেন অধ্যাপক ইউনূসের বলয়ে পরিচিত বাঘা বাঘা অর্থনীতিবিদরা। তাদের মতে এই চুক্তি নতুন সরকার আর বাংলাদেশের জন্য পায়ের শেকল পরানো। চুক্তি অনুযায়ী বাংলাদেশ আমেরিকা থেকে 14টি বোয়িং উড়োজাহাজ কিনবে, 15 বছরের জ্বালানি কিনবে $1500 কোটি। তৈরি পোশাক খাতের কাঁচামাল হিসেবে তুলা কিনবে, বছরে প্রায় $350 কোটি কৃষি পণ্য আমদানি করবে। টাকার অঙ্কে বেশ বড় সড় সরানো এসব সংখ্যা নিয়ে বেশ হইচই হলেও এই চুক্তির সমস্যা মূলত অন্য জায়গায়। আমেরিকার পণ্যের জন্য আমদানি শুল্ক শূন্য করা, যুক্তরাষ্ট্র থেকে বাধ্যতামূলক পণ্য আমদানি করা, যুক্তরাষ্ট্রের জন্য বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা খুলে দেওয়া, তথ্য প্রযুক্তি খাতে অন্য কোনো দেশের সঙ্গে ব্যবসা করতে না পারা, দেশীয় প্রতিষ্ঠানকে ভর্তুকি দেওয়া বন্ধ করা সহ চুক্তির প্রায় প্রতিটি ধারায় যুক্তরাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে। চুক্তি করার পরপরই মার্কিন আদালত ট্রাম্পের এই শুল্ক আরোপকে অবৈধ ঘোষণা করলে দৃশ্যপট কিছুটা পাল্টে যায়। তা সত্ত্বেও চুক্তি থেকে বের হওয়া বাংলাদেশের জন্য সহজ হবে না। ক্ষমতাধর ইউরোপীয় ইউনিয়ন আমেরিকার সাথে চুক্তি স্থগিত করার পর ট্রাম্প হুমকি দিয়ে রেখেছেন চুক্তি নিয়ে টালবাহানা চলবে না। এমনকি ডোনাল্ড ট্রাম্প 18 ফেব্রুয়ারি তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে যে চিঠি পাঠিয়েছেন সেখানে বলা হয়েছে চুক্তি অনুযায়ী বাণিজ্য করার কথা। তবে বাংলাদেশের নতুন সরকার চুক্তিটি সংসদে আলোচনার জন্য তুলতে চায়। বাংলাদেশের পক্ষ থেকে চুক্তির ভবিষ্যৎ নিয়ে পল কাপুরের সাথে বৈঠকে জানতে চাওয়া হবে। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সেটি হলো দুটি অস্ত্র চুক্তি। জিসমিয়া ও আকসা নামের এই দুটি চুক্তি 2013 সাল থেকে আমেরিকা চেষ্টা করে যাচ্ছে করার জন্য। সবশেষ 2023 সালের শেষের দিকে আওয়ামী লীগ সরকার বলে দিয়েছিল তারা নির্বাচনের আগে চুক্তিগুলো করতে চায় না। শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের সাথে এই দুটি চুক্তি নিয়ে বেশ এগিয়েছিল মার্কিন প্রশাসন। এর মধ্যে জিসমিয়া নিয়ে আলোচনা অনেকটা অগ্রসর হয়েছে। গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল বিষয়টি নিয়ে আলোচনার জন্য ঢাকায় এসেছিল। এই সপ্তাহে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল এ নিয়ে সেখানকার বাংলাদেশ দূতাবাসেও আলোচনা করেছে। এবার জেসমিয়া সই করে ফেলতে চায় আমেরিকা। এর বাইরে যুক্তরাষ্ট্রে অবৈধ হয়ে পড়া বাংলাদেশিদের ফেরানোর বিষয়ে আলোচনা হতে পারে পল কাপুরের সফরে। যুক্তরাষ্ট্র থেকে এখন পর্যন্ত প্রায় 500 বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। ফেরত আসার প্রক্রিয়ায় রয়েছে আরো প্রায় 5000 বাংলাদেশি। পল কাপুরের সফরের এজেন্ডার আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু হলো ভূ রাজনীতি। বলা ভালো, চীনের প্রভাব মুক্ত দক্ষিণ এশীয় ও বাংলাদেশে আসার আগে পল কাপুর এখন আছেন ভারতে। ইউএস এম্বাসির সোশ্যাল মিডিয়া পেজে সেখানকার ছবিও পোস্ট করা হয়েছে। দিল্লির সূত্রগুলো বলছে ভারত হয়ে বাংলাদেশে পল কাপুরের সফরে ভারত ও প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের স্বার্থ ও আগ্রহের বিষয়টি আলোচনায় আসবে। বিশেষ করে চীনের প্রভাব থেকে বাংলাদেশ বের হয়ে আসার বিষয়টি আবার সামনে আনবে যুক্তরাষ্ট্র।
বাংলাদেশ সরকার নীতি নির্ধারক ও এবার সংসদে আছেন এমন দুটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে আলোচনায় বাংলাদেশ ও ভারতের সম্পর্কের বিষয়টি পল কাপুর তুলবেন। যুক্তরাষ্ট্র দূতাবাসের এই কর্মকর্তা বলেছেন, দীর্ঘদিনের অংশীদার হিসেবে বাংলাদেশ ভারত ইতিবাচক সম্পর্কের বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো বার্তা থাকতে পারে। নির্বাচনের আগে ওই তিনটি রাজনৈতিক দলকে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে একই বার্তা দেয়া হয়েছিল। ওই কর্মকর্তা বলেছেন, খেয়াল করে দেখবেন, বাংলাদেশে হাদি হত্যার পর যেভাবে ভারত বিরোধী প্রচারণা শুরু হয়েছিল, নির্বাচনের আগে ইস্যুটি আর ছিল না। ভারত ইস্যুতে আঞ্চলিক নিরাপত্তা, বিশেষ করে জঙ্গি দমনের বিষয়টি আলোচনায় উঠে আসবে। ইরানের হামলাকে কেন্দ্র করে এরই মধ্যে মার্কিন দূতাবাস সহ ডিপ্লোম্যাটিক জোনের নিরাপত্তা বাড়িয়েছে বাংলাদেশ সরকার। 2রা মার্চ বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। দূতাবাসগুলো অনলাইনে হামলার আশঙ্কাও করছে। 1 মার্চ ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা দেখা করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাথে। সে বৈঠকে তিনি জানান, ভারতের ভিসা আবেদন ওয়েবসাইট বাংলাদেশ থেকে হ্যাক করার চেষ্টা করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী তড়িৎ ডিএমপির সাইবার ক্রাইম ইউনিট ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটকে নির্দেশনা দেন। পল কাপুরের সফরের সবশেষ এজেন্ডাটি হলো বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি। সূত্রগুলো বলছে, নির্বাচনের আগে ফেব্রুয়ারির শুরুর দিকে বেশ কিছু বিষয় নিয়ে বিএনপি জামাতের সাথে আলোচনা করেছিলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সেখানে কিছু বিষয় নিয়ে অলিখিত সমঝোতা হয়েছে। তার একটি হলো আওয়ামী লীগ সহ কয়েকটি দলের রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ দেওয়া। আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিষয়টি রাজনৈতিক দল এবং সরকারের শীর্ষ পর্যায়ের সাথে পল কাপুরের আলোচনায় উঠে আসবে। সরকার কোন প্রক্রিয়া এবং কিভাবে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাবে সেটি নিয়ে আলোচনা হবে। তাছাড়া অন্তর্বর্তী সরকারের আমলে গণহারে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে কোন প্রক্রিয়ায় ছাড়া হবে সেটি নিয়েও আলোচনা হতে পারে। মার্কিন দূতাবাসের একটি সূত্র নিশ্চিত করেছে, পল কাপুর আওয়ামী লীগের নেতাদের সাথেও বৈঠক করবেন। সে বৈঠকে সজীব ওয়াজেদ জয় ভার্চুয়ালি যোগ দিতে পারেন। একটি সূত্র বলছে, আওয়ামী লীগ ইস্যুতে সরকার কিছু কৌশলী হতে চায়। বিরোধী দল, বিশেষ করে জামাত ও এনসিপির চাপের কথাটি তারা তুলে ধরবে। তবে কূটনৈতিক সূত্রগুলো বলছে, সেক্ষেত্রে মার্কিন ও ভারতীয় পক্ষগুলো থেকে নির্বাচনের আগের অলিখিত সমঝোতার কথা স্মরণ করিয়ে দেওয়া হবে। বিশেষ করে আঞ্চলিক নিরাপত্তা ও জঙ্গি ইস্যুতে মার্কিন প্রশাসন মনে করে বাংলাদেশের সুস্থ ধারার গণতান্ত্রিক পরিবেশ ফেরা দরকার। মার্কিন দূতাবাসের এক কর্মকর্তা মনে করেন, শেষ পর্যন্ত বিরোধী গোষ্ঠীগুলো দৃশ্যত আওয়ামী লীগ ইস্যুতে সংসদীয় ও সংসদের বাইরে গলা ফাটালেও সরকারকে বিদেশি শক্তিগুলোর সুপারিশ অনুযায়ী কাজ করতে হবে। সূত্রগুলো বলছে, পল কাপুরের সাথে বৈঠকের পর একটি ফলো আপ বৈঠক হবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের। গত 17 ফেব্রুয়ারি বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর দুই দেশের মধ্যে এটি হতে যাচ্ছে মন্ত্রী পর্যায়ের প্রথম যোগাযোগ। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে আগামী 5 থেকে 7 মার্চ নয়াদিল্লিতে অনুষ্ঠেয় রাইসিনা ডায়ালগে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া আগামী 8 মার্চ লন্ডনে কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকেও তার অংশ নেওয়ার কথা রয়েছে, যেখানে জয়শঙ্করও উপস্থিত থাকতে পারেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে, পররাষ্ট্রমন্ত্রীর ভ্রমণসূচির উপর ভিত্তি করে এই দ্বিপাক্ষিক বৈঠকটি নয়াদিল্লি অথবা লন্ডনে অনুষ্ঠিত হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, এটি একটি পার্শ্ব বৈঠক হবে, যা পরবর্তীতে সম্ভবত এপ্রিল মাসে দুই দেশের জয়েন্ট কনসালটেটিভ কমিশনের আনুষ্ঠানিক বৈঠকের পথ প্রশস্ত করবে। দর্শক, পল কাপুর ও জয়শঙ্করের সাথে বৈঠকের আগে মার্কিন ও ভারতীয় রাষ্ট্রদূতের সাথে বাংলাদেশ সরকার উচ্চ পর্যায়ের ব্যক্তিদের একাধিক বৈঠক হয়েছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, পল কাপুরের সফর এবং এস জয়শঙ্করের সাথে বৈঠকের পর বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির অনেক কিছু পাল্টে যেতে পারে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেবের ভারত সফর নিয়ে বাংলাদেশের জনগণের অনেক জল্পনা কল্পনা তৈরি হয়েছে। বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদের মধ্যে অনেক জল্পনা কল্পনা তৈরি হয়েছে। গত 2 দিন ধরেই আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে এবং ইনবক্সে মেসেজ করছে যে, ভাইয়া, খলিল সাহেব যে ভারত সফরে যাচ্ছে সেখানে কি বাংলাদেশ আওয়ামী লীগের বিষয় নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে বৈঠক হবে, এবং সেই বৈঠকের মাধ্যমে কি শেখ হাসিনা তারেক জিয়ার সাথে ফোন আলাপ করিয়ে দিবে এই জয়শঙ্কর এবং পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেব? আজকে তাদের মনে অনেক যে প্রশ্ন আছে সেই সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং এই সার্বিক বিষয় নিয়ে একটি আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন।
প্রথমত তারেক জিয়ার সাথে শেখ হাসিনার ফোনালাপ হতে পারে, এই বিষয়টা মাথায় আনাটাই হচ্ছে উদ্ভট চিন্তা ভাবনা। কারণ এমন পরিস্থিতিতে কখনো সম্ভব না তারেক জিয়ার সাথে শেখ হাসিনার ফোনালাপ। সেই বিষয়টা আপনারা মাথা থেকে একেবারেই ঝেড়ে ফেলে দেন। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেব যখন বৈঠক বসবেন, তখন কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের বিষয়টা উঠে আসবে, এটা 100%, এবং শেখ হাসিনার বিষয়টা উঠে আসবে। কিন্তু তারেক জিয়া এবং শেখ হাসিনার যে ফোনালাপের ব্যাপারটা, সেটা একেবারে উদ্ভট চিন্তা ভাবনা। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে, কোন বিষয়টা উঠে আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে? প্রথম বিষয় হচ্ছে, বাংলাদেশ আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কার্যক্রমে, সেটা তুলে ফেলার বিষয়টা, এবং শেখ হাসিনা কখন বাংলাদেশে ফিরে যাবে সেই বিষয়টা সবচেয়ে হাইলাইটে থাকবে। এবং এই সকল বিষয় তুলে এনে খলিল সাহেবকে অনেক সত্য জুড়ে দেওয়া হবে। খলিল সাহেবকে বলা হবে এই মেসেজটা যাতে আপনাদের যে প্রধানমন্ত্রী আছে তারেক জিয়া, তার কাছে পৌঁছিয়ে দিবেন। কেন? কারণ তারেক জিয়া কিন্তু খলিল সাহেব ভারত সফর থেকে যাওয়ার পরেই তারেক জিয়া কিন্তু ভারত সফরে যাবে। তখনই কিন্তু ফাইনাল ডিসিশন হয়ে যাবে শেখ হাসিনার দেশে ফিরা নিয়ে, শেখ হাসিনা নামে যে সকল মিথ্যা হত্যা মামলা হয়েছে সে সকল বিষয় নিয়ে, এবং আওয়ামী লীগের কার্যক্রম সচল করা নিয়ে। কথা বুঝতে পেরেছেন? এখানে অনেক কূটনীতিক খেলা চলতেছে। এগুলো 1-2 দিনে হঠাৎ করে হয়ে যাবে না, প্রসেসিং এর মাধ্যমে হবে। প্রথমে পররাষ্ট্রমন্ত্রী যাবে, তিনি আওয়ামী লীগের বিষয়ের পাশাপাশি বাংলাদেশ এবং ভারতের অর্থনৈতিক অনেক চুক্তির বিষয় নিয়েও, এবং আরো অনেক আমদানি রপ্তানির বিষয় নিয়ে, এবং তিস্তা চুক্তি, গঙ্গা চুক্তি, এই সকল বিষয় নিয়েও আলোচনা হবে, এবং রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হবে। তারপরে উনি প্রধানমন্ত্রীকে মেসেজ দেওয়ার পর বাংলাদেশের তারেক জিয়াকে, তিনিও দেশে এসে, ভারতের মধ্যে এসে তিনিও কিন্তু এই সকল বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করে ফাইনাল একটি ডিসিশনে পৌঁছাবে। সেই সময় পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তার আগে কিন্তু আমরা কিছুই বলতে পারবো না। কারণ হুট করে তারেক জিয়া আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে ফেলবে না। যতই আন্তর্জাতিক চাপ থাকুক, যতই ভারতের চাপ থাকুক, যতই বাংলাদেশের জনগণের চাপ থাকুক, একটা প্রসেসিং এর মধ্যে এসেই এবং তারেকদের উপর সকল চাপ আসার পরেই, যখন চারদিক থেকে তারেক যে কোণঠাসা হয়ে যাবে, তখনই বাধ্য হবে বাংলাদেশ আওয়ামী লীগের উপর কার্যক্রম তুলতে, এবং শেখ হাসিনাকে দেশে ফিরে আসতে দেওয়ার জন্য বাধ্য হবে। তা না হলে তারেক জিয়া এত ইজিলি বাংলাদেশ আওয়ামী লীগের উপর কার্যক্রম হুট করে তুলে দিবে না, এবং শেখ হাসিনাকেও খুব ইজিলি দেশে ফিরে আসতে দিবে না। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, তারেক জিয়ার মুখে কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে কথাগুলো খুবই কম আসে। তিনি কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে কথা একদমই বলেন না, তুলে নিই না। তারেক জিয়ার আশেপাশে যে সকল নেতা আছে তারা আওয়ামী লীগ নিয়ে আলোচনা করে বা বিভিন্ন বিষয়ে কথা বলে, তারেক জিয়া কিন্তু খুব কম কথা বলে। সে কিন্তু খুব সূক্ষ্মভাবে খেলাটা খেলছে। সে বিতর্কতভাবে আওয়ামী লীগকে কোণঠাসা করার জন্য, আওয়ামী লীগ রাজনীতি যাতে ফিরে না আসতে পারে, সে সকল বিষয়ে অ্যাক্টিভলি কাজ করছে। কিন্তু জনগণকে বুঝাচ্ছে এবং আওয়ামী লীগের কর্মীদেরকে বুঝাচ্ছে যে আমরা আওয়ামী লীগ নিয়ে এত মাথা ঘামাচ্ছি না, আওয়ামী লীগ কোথায় আপনার অফিস খুলছে, কোথায় আন্দোলন করছে, কোথায় কি করছে, আমরা একেবারে আওয়ামী লীগকে গুরুত্ব দিচ্ছি না। কিন্তু তারেক জিয়া নিজে মুখে না বললো, তার আশেপাশের লোকদেরকে দিয়ে আওয়ামী লীগকে দমিয়ে রাখছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞাও তুলছে না, এবং বিভিন্ন জায়গায় যে আওয়ামী লীগের অফিসগুলো হচ্ছে সে সকল জায়গায়ও কিন্তু বিএনপির কর্মীরা তার কিছুক্ষণ পরে গিয়ে হামলা করছে, এনসিপির জঙ্গিরও গিয়ে হামলা করছে, সেগুলোর কিন্তু বিচার হচ্ছে না। শুধু তাই নয়, আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, গতকাল মহিলা আওয়ামী লীগের নাকি প্রতিষ্ঠাবার্ষিকী গিয়েছে, সেখানে তারা রাজপথে নেমে মিছিল করেছে, সেখান থেকেও কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আমার কথা হচ্ছে, আওয়ামী লীগ নিয়ে যদি তাদের চিন্তা ভাবনা না থাকে এবং আওয়ামী লীগকে যদি রাজনীতিতে ফিরিয়ে আসার স্পেসও বিএনপি দিতে চায়, তাহলে কালকে কেন মহিলা আওয়ামী লীগের নেত্রীদেরকে গ্রেপ্তার করা হলো? তার মানে জাস্ট উপর দিয়ে সাদা দেখানো হচ্ছে, ভিতরে সকল কিছুই কালো। একটা জিনিস বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদের মাথায় রাখতে হবে, বিএনপি কখনো বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক বন্ধু না। বিএনপি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির প্রতিপক্ষ। কিন্তু প্রতিপক্ষ যে সেটা সত্য, কিন্তু বিএনপির থেকে আমাদের মেইন শত্রু হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলাম। বিএনপির সাথে আপনি রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন, কিন্তু বিএনপি আমাদের শত্রু না, প্রতিপক্ষ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করবেন, এমন ভাবে বিএনপির সাথে প্রতিহিংসা করবেন না যাতে ঘরে ঘরে যুদ্ধ লেগে যায়। কিন্তু বাংলাদেশের মধ্যে বিএনপি বলেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের বলেন, মেইন শত্রু হচ্ছে রাজনৈতিকভাবে, এমনিতে পার্সোনাল শত্রু হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলাম। কারণ এই রাজনৈতিক দলটা এখনো পাকিস্তান থেকে নিয়ন্ত্রিত হয়। এই রাজনৈতিক দলটা বাংলাদেশ যাতে জন্ম না নেয় তার বিরোধিতা করেছিল। এই রাজনৈতিক দলটা 1971 সালে মা বোনের ইজ্জত নেওয়ার জন্য সহযোগিতা করেছিল পাকিস্তান আর্মিদেরকে। 30 লক্ষ বাঙালিকে হত্যার জন্য সহযোগিতা করেছিল পাকিস্তান আর্মিদেরকে। এখনো বাংলাদেশকে পাকিস্তান করার জন্য তারা
কাজ চালিয়ে যাচ্ছে, বাংলাদেশের মধ্যে জঙ্গিবাদের আস্ফালন ঘটাচ্ছে, বাংলাদেশ যাতে আরো দুর্বল হয়ে যায়, বাংলাদেশ যাতে তলাবিহীন ঝুঁকি হয়ে যায়, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তারা বাংলাদেশে থাকলেও পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করছে। তাই আওয়ামী লীগেরও প্রধান শত্রু জামাত শিবির হওয়া প্রয়োজন, বিএনপির প্রধান শত্রু জামাত শিবির হওয়া প্রয়োজন। কিন্তু বিএনপিরও রাজনৈতিক প্রতিপক্ষ থাকবে আওয়ামী লীগ, আওয়ামী লীগেরও রাজনৈতিক প্রতিপক্ষ থাকবে বিএনপি। প্রতিযোগিতা হবে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে, কিন্তু এমন প্রতিহিংসা এবং শত্রুতা পর্যায়ে রাজনীতি না চলে যাক আওয়ামী লীগ এবং বিএনপি, যাতে ঘরে ঘরে খুনাখুনি হোক। 5 আগস্টের পরে কিন্তু সেটাই হয়েছে। অন্তত যা হোক হয়ে গিয়েছে, সামনে যাতে না হোক সেটার দিকে তারেক জিয়ার লক্ষ্য রাখতে হবে। এখন যদি তারেক জিয়া ভিজা মাছটা উল্টাই খেতে না পারে তেমন ভাব দেখায়, আওয়ামী লীগকে রাজনীতি করার স্পেস দিচ্ছে, উপর দিয়ে দেখায়, ভিতর দিয়ে আওয়ামী লীগকে দমন নিপীড়ন করার জন্য, আওয়ামী লীগকে রাজপথে না নামার জন্য সকল কিছু নির্দেশনা ভিতর ভাবে দিয়ে দেওয়া হয়, তাহলে তো হলো না। চোরকে বলো চুরি করো, গৃহস্থকে বলো সজাগ থাকো, তাহলে তো ঘুরে ফিরে আরেকটি গণ অভ্যুত্থান হবে, ঘুরে ফিরে আবার 1,500-2,000 মানুষ মারা যাবে, আবার এই বিএনপির আওয়ামী লীগের তো খারাপ ভাবে পতন হবে, তারেক জিয়ারও শেখ হাসিনার থেকেও খারাপ ভাবে পতন হবে। লাভ কি? বারবার জনগণ একই জিনিস দেখতে ভালো লাগে না, বারবার জনগণ জান দিতে ভালো লাগে না। কথা বুঝেন নাই? বাংলাদেশের মধ্যে রাজনৈতিক পরিবর্তন হতেও হবে। তো আমার কথা হচ্ছে, আওয়ামী লীগের যারা অপরাধী আছে তাদেরকে সাজার আওতায় নিয়ে আসুন, তাদেরকে শাস্তি দিন, আওয়ামী লীগকে রাজনীতি করারও সুযোগ দেন এবং কার্যক্রম নিষেধাজ্ঞা আছে সেটাও তুলে ফেলেন। আওয়ামী লীগ রাজনীতিও করুক, প্রত্যেকটা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করুক, সকল কিছু আওয়ামী লীগ আগের মতো করুক, জাস্ট অপরাধীদেরকে আইনের আওতায় এনে সাজাও দেন, আমার কোনো সে নেই। কিন্তু 50% মানুষকে আপনি রাজনীতি করতে দিবেন না, 50% মানুষকে আপনি বাক স্বাধীনতা খর্ব করবেন, এটা তো হতে পারে না একটা স্বাধীন দেশে, তাই নয় কি? তাহলে গণতন্ত্র কথা বলে লাভ কি? যে লাও সে কদু, শেখ হাসিনার পতন করে লাভ কি হইলো? যে লাও সে কদু, বরং আপনারা আরো বড় স্বৈরাচারের দিকে পতিত হয়েছেন, বাংলাদেশটাকে আরো ধ্বংসের দিকে নিয়ে গিয়েছেন, তলাবিহীন ঝুরি করে ফেলেছেন। শেখ হাসিনা তো অন্তত বাংলাদেশের মন্দের ভালো ছিল, আপনারা কি করেছেন? আপনারা তো দেশের উন্নতি সাধন করার নাই, বরং শেখ হাসিনা উন্নতি যেগুলো করেছে সেগুলো বরং 5 আগস্ট ধ্বংস করেছেন এবং বিভিন্ন জায়গায় বাজেটের নাম করে হাজার হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে পাচার করেছে, যেটা শেখ হাসিনার আমলে 16 বছর হয়নি, সেটা আপনারা 16-17 মাসে করে দেখিয়েছেন, এখনো করে যাচ্ছেন। কথা বুঝেন নাই? জনগণকে আর চৌধু বানায়েন না। বাংলাদেশের জনগণ শুধু ব্রেনার্স হয়ে রাজপথে নেমে মরতে শিখেছে, কখনো বাংলাদেশের জনগণের জন্য আপনারা কাজ করেন নাই, আপনাদের ব্যক্তিগত স্বার্থ ছাড়া। এটাই বাংলাদেশে আগেও ঘটেছে, এখনো ঘটছে, ভবিষ্যতেও ঘটবে। কিন্তু আমরা তরুণরা যদি এগুলো কথা বলে পরিবর্তন করাতে না পারি, কখনোই বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে না বাংলাদেশে। এটাই হচ্ছে রিয়েলিটি, কেউ মানেন আর না মানেন। আশা করছি আপনারা সকল বিষয় বুঝতে পেরেছেন।